অক্সফ্যাম বলতেছে যে পৃথিবীর ৬০ জন রিচেস্ট মানুষের কাছে পৃথিবীর 60% ওয়েলথ। লুপহোলস গুলো আছে এবং এই সুযোগটা দেওয়ারও দরকার এই কারণে যে তা না হলে আমার দেশের কোম্পানিগুলো মার খাবে কম্পেয়ার টু অন্য দেশের। আমার হায়ার না করে না, আমার যদি ডিমান্ড থাকে অন্য দেশে চলে যাব, নট জাস্ট ইন্ডিভিজুয়াল গ্লোবাল গভর্নেন্স ক্রাইসিস। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। স্যার, আপনি 2009 থেকে মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ফ্যাকাল্টি হিসেবে আছেন। এখন আপনি ফুল প্রফেসর, অলমোস্ট 20 বছর হইল, এবং আপনি ইকোনমিক্সে মোনাশে পিএইচডি করে অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ আপনার অনেকগুলা গবেষণা আছে টপ জার্নালে। সেখান থেকে স্যার আপনার যে বিষয়টা আপনার কাছ থেকে প্রথম শিখতে চাই সেটা হচ্ছে, আমাদের তো এখন ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে অনেক কথা হয়। রিসেন্টলি ইলন মাস্ক $1 ট্রিলিয়ন পে চেকের মডেল তৈরি করছে, কি কি করলে সেটা অ্যাচিভ করতে পারবে। উই ক্যান সি দ্যাট আপনার এনভিডিয়া অনেকগুলা কোম্পানি এখন $1 ট্রিলিয়ন কোম্পানি। সো ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে, জিডিপি নিয়ে অনেক কথা হয়। অ্যাট দ্য সেম টাইম গত 50 বছরে আমরা যদি দেখি যে মানুষের ওভারঅল কোয়ালিটি অফ লাইফ, পার্টিকুলার ডিপ্রেশন, অ্যাংজাইটি, সুইসাইড, অ্যাডিকশন, ডিভোর্স, সবগুলো জায়গা থেকে কিন্তু আসলে মেট্রিক্স গুলো বেশ খারাপ, ইভেন উন্নত দেশেও খারাপ। তো সেই জায়গাটা থেকে কোন পয়েন্টে আসলে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ওভারঅল ওয়েলবিং কে ইগনোর করতেছি, কম্প্রোমাইজ করতেছি, টার্গেটটা বা পলিসি এভরিথিং ইজ বিকামিং মোর ফোকাস গ্লোবালি ইন টার্মস অফ ইকোনমিক এবং জিডিপি গ্রোথ কিভাবে হবে অ্যাট এনি এক্সপেন্স। তাদের তো যদি আমরা যদি ভালোই না থাকি ইকোনমিক ডেভেলপমেন্ট দিয়ে কি করবো? সো এটার এই সিচুয়েশনটা বা এই প্যারাডক্সটা আসলে কেন আসলো? আমরা যেটা জিডিপির কথা বলি, আমরা যদি বাংলাদেশকে একটা এক্সাম্পল হিসেবে ধরি, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা হিসাব নিকাশ আমাদের দরকার হয়। হ্যাঁ, প্রতি বছর আমাদের নতুন কি ধরনের আউটপুট অর্থাৎ ইনকাম, আমরা যদি সহজ ভাষায় বলি, সেটা জেনারেট করতে পারলাম। সেটা করার জন্য এক ধরনের একটা মেজারমেন্টের দরকার হয় এবং এইটা বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ধারণাটা বেশ আর কি জনপ্রিয়তা পেয়েছে যে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিটারে মেজার করার জন্য একটা মেজারমেন্ট দরকার, জিডিপি, এবং সেটা ধরে ইকোনমিগুলোরে আমরা সচরাচর মেজার করি যে কিভাবে একটা ইকোনমি প্রবৃদ্ধি কতটুকু অর্জন করতেছে, গত বছরের তুলনায় এই বছরে আয় কেমন বাড়লো, সেটা আমরা ওইভাবে ধরে নিই। এই ধারণাটা মোটামুটি সব দেশই গ্রহণ করে ফেলছে এবং এটা গ্রহণ করার পিছনে একটা ভালো যুক্তি হলো, সেটা হলো যে এটা ইজি টু মেজার, কারণ ইকোনমিক অ্যাক্টিভিটি মেজার করাটা ইজি হয়। আমরা যেটা ওয়েলবিং এর কথা বলছি, ওয়েলবিং বলতে তো আমরা একটা বাস্কেটরে বুঝি, শুধু পয়সা করি না। হ্যাঁ, এর ভিতরে হ্যাপিনেস আছে, মেন্টাল হেলথ আছে, আমাদের এনভায়রনমেন্টের কিছু ইস্যু আছে। যে এলাকায় আমরা যদি মনে করি যে ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক হয়েছে, কিন্তু কিছু কিছু এলাকায় তো প্রচুর ডিজাস্টারে, কিছু কিছু এলাকার মানুষ খুবই ইনইকুয়ালিটি প্রবণ আছে, কিন্তু হয়তো দেখা যায় যে এক দুইজন খুব অনেক ধনী লোক আছে। তো যে কারণে ইনইকুয়ালিটি বলি, আমরা মেন্টাল হেলথ বলি বা ক্লাইমেট চেঞ্জ যে জিনিসগুলো বলি, এগুলোর সঙ্গে নিয়ে যে একটা বাস্কেট তৈরি করার দরকার, যেটা আমরা সংক্ষেপে বলতে পারি ওয়েলবিং। এই ওয়েলবিংটা মেজার করাটা কিন্তু অনেক জটিল। এই কারণে একটা ইজি যে স্টেপটা হলো ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থাৎ জিডিপি, সেটার দিকে একটু ঝুঁকে পড়েছে বেশি এবং সেটারে মেজার করার জন্য আমরা সাকসেস হিসেবে ধরে নিই যে আমার ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ছে, সো দিস ইজ এ সাকসেস। কিন্তু প্রকৃতপক্ষে সাকসেস বলতে তো আসলে শুধুমাত্র অর্থনৈতিকভাবে, মানে আমার নিজের যদি পয়সা কড়ি থাকে, আমি যদি নিজের কথাই চিন্তা করি, কিন্তু নিজের মধ্যে যদি হ্যাপিনেস না থাকে, তাহলে তো আমি নিজেকে কি সাকসেসফুল বলতে পারবো? মনে হয় না। কারণ অনেকের আমাদের মধ্যে আছে যে অনেক পয়সা কড়ি আছে, কিন্তু সারাক্ষণ ডিপ্রেশন, অ্যাংজাইটি, নানান ধরনের ঝামেলার মধ্যে আছে, সংসারে নানান ধরনের ঝামেলার মধ্যে। সো আমরা যদি ওই ইকোনমির ব্যাপারটা নিজের ব্যক্তি ক্ষেত্রেও ধরে নিয়ে আসি যে আমার পয়সা আছে কিন্তু হ্যাপিনেস নাই, সেই জিনিসটারে আমরা যদি ওইভাবে চিন্তা করি, তাহলে বুঝতে পারবো যে আসলে জিডিপিটা সম্পূর্ণ কিছু আমাদেরকে দেয় না। জিডিপির একটা দিক, ভালো দিক হলো সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমার ইকোনমিক অ্যাক্টিভিটিটা কেমন আছে। যেমন পয়সা কড়ি থাকলে আমি বুঝতে পারি যে আমার বেসিক নিডটা হয়তো আমার হয়ে গেছে। এরপরে আমরা চিন্তা করি আমার হ্যাপিনেসটা, বেশিরভাগ আমরা সেটাই চিন্তা করি, কারণ আমার যখন খাইতে পড়তে থাকতে ভালোভাবে পারি, এরপরে মেজর একটা হচ্ছে যে আমি কিভাবে সুখ জিনিসটা খুঁজে পাবো আর কি। তো সুখের জন্য তো যে এলিমেন্টসগুলো দরকার, সেটা কিন্তু
সম্পূর্ণ বলা চলে যায় যে একটা নির্দিষ্ট লেভেলের পরে তখন আর ওই টাকাটা ইম্পোর্টেন্ট না। তখন ইম্পোর্টেন্ট হয় যে আমি আমার পরিবারের সাথে কিভাবে ভালোভাবে সময় কাটাচ্ছি। আমি অন্যদের সাথে সোশ্যাল এনগেজমেন্টে কেমন সময় পাচ্ছি আরকি। আমি যদি সারাক্ষণ কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি তাহলে দেখা যাচ্ছে যে আমার সময় নাই। তাতে আমি দেখা যাচ্ছে যে আমার হ্যাপিনেসটা আসতেছে না। সো এই দুটোর একটা ব্যালেন্সের দরকার আরকি। এবং আমাদের মতো দেশগুলোতে ব্যা বিশেষ করে যেখানে আমরা এখনো নিচু আয়ের দেশে আছি, সেখানে হলো একটা বড় অংশ তো গরিব। তাদের জন্য কিন্তু আসলে বেসিক নিডটা আগে দরকার। মোর দ্যান হাফ অফ আওয়ার পপুলেশন আরকি গরিব বলা চলে। তো তাদের ক্ষেত্রে যদি আবার আমরা শুধুমাত্র বলি তোমার মেন্টাল হেলথ কিন্তু তোমার পয়সা নাই, তাহলে হবে না। তার আগে বেসিক নিডটা দিতে হবে। দেওয়ার পরে সে তখন খুঁজবে যে আমার সংসারের সুখ, স্বচ্ছন্দ, পরিবারের লোকদের সাথে সময় কাটানো, বাচ্চাদের সাথে সময় কাটানো, সেগুলোই হলো সুখের একটা আ সিম্পটম আরকি। সো ওই জিনিসটা আমরা যত করতে পারবো, ততই আমরা হ্যাপিনেস বা ওয়েল বিং ওই দিকে আমরা আগাতে পারবো। সো দুটোরই সমন্বয়ের দরকার। একটা ছেড়ে আরেকটা যাওয়া মুশকিল। শুরুতেই ইকোনমিক ওয়েলবিংটা খুবই দরকার। তারপরে হলো হিউম্যান ওয়েলবিং যেটা আমরা বলি, সেই জিনিসটা খুবই দরকার। এবং ওই হিউম্যান ওয়েলবিং বলতে আমরা পরিবারের সাথে সময় কাটানো, বন্ধু-বান্ধবদের সাথে সময় কাটানো, আমার আশেপাশে যারা আছে তারা কেমন আছে। তারপরে এই যে আমরা যে আইন শৃঙ্খলার কথা বলি, আমেরিকার কথা যদি আমরা চিন্তা করি, আমেরিকাতে তো জিডিপি তো অনেক হাই। কিন্তু দেখা যাচ্ছে যে ল অ্যান্ড অর্ডার অর্থাৎ এখানে যে ধরনের অবস্থা, ক্রাইম অনেক বেশি। তো সেই তুলনায় আমেরিকার তুলনায় আমরা যদি অন্যদিকে নরওয়ের কথা যাই, তারা কিন্তু হাই ইনকাম কান্ট্রি কিন্তু ওরা এমফেসিস দিচ্ছে হচ্ছে যে ডিস্ট্রিবিউশন, ওয়েলথ ডিস্ট্রিবিউশনের উপরে। ইনইকুয়ালিটিটা অত হাই না। এই দিক থেকে চিন্তা করলে যে আমাকে যদি বলা হয় যে নরওয়ে থাকবা না আমেরিকায় থাকবা, আমার যদি অন্য সবকিছু ঠিক থাকে তাহলে আমি নরওয়েতে যাব। কারণ দেখা যাবে যে বাসার বাইরে বের হয়ে আমি যদি নিশ্চিতভাবে ঠিকভাবে জীবনযাপন না করতে পারি তাহলে তো আমার শুধু টাকা পয়সা থাকলে তো হলো না। তো ওই কারণেই আমাদের মতো দেশে ইয়েস উই নিড টু মেক সিউর যে আমাদের গরিবরা আগে খাইতে পরতে পারতেছে অ্যান্ড দেন তাদের যে পার্সোনাল ওয়েলবিংটা আছে সেটা ইনশিওর করা। আমরা যদি দেখি অক্সফ্যামের লাস্ট রিপোর্ট, অক্সফ্যাম বলতেছে যে পৃথিবীর ৬০ জন রিচেস্ট মানুষের কাছে পৃথিবীর 60% ওয়েলথ রাফলি। এখন আবার আমরা যদি অন্যদিকে তাকাই, আমরা যদি উন্নত দেশগুলোর বেশিরভাগ দেশের পলিসি দেখি, ধরেন একটা মানুষ যে প্রফেসর অথবা যে ডাক্তার, নার্স, তার স্যালারির 30-40% ট্যাক্স চলে যাচ্ছে এবং সে যখন তার ছেলে যখন ব্যাংকে লোন নিতে যাচ্ছে তখন তার অনেক কিছু দেখতে হচ্ছে। লোন পাওয়া সহজ না। আমেরিকাতে আজকে স্টুডেন্ট লোন রেকর্ড হাই, ক্রেডিট কার্ড লোন, হাউজিং লোন সবকিছু রেকর্ড হাই। কিন্তু একটা বড় লোক যার অনেক সম্পদ, সে তো চাইলেই লোন পাচ্ছে, বিশাল বিশাল লোন পাচ্ছে। আচ্ছা, আবার সে যদি তার ইনকামটা বলে যে আচ্ছা আমার স্যালারিটা দিও না, আমার স্টকে দাও, তাহলে তার কি হইতেছে? তার কিন্তু ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে না, কারণ তার স্টকে দিতে হচ্ছে। মানে সে অনেক তরিকা আছে তার, যে তরিকার মাধ্যমে সে ভ্যাট ট্যাক্সটা অ্যাভয়েড করতে পারতেছে। তো ওই ওয়েলথে ভ্যাট ট্যাক্স দিচ্ছে না, সে প্রপোর্শনেটলি মানে অনুপাত অনুযায়ী ওই নার্সের থেকে অনেক কম ভ্যাট ট্যাক্স দিচ্ছে। তাহলে কি হবে? ইকোনমি ভালো করুক আর খারাপ করুক, যখন ইকোনমি খারাপ করবে তার কাছে অনেক অ্যাসেট আছে, লিকুইড অ্যাসেট আছে, যেটা যে সে স্টক বিক্রি করে সে কিন্তু আরো 100টা বাড়ি কিনে ফেলতে পারবে। লেটস সে সেটা মেলবোর্নে হোক, টরন্টোতে হোক আর নিউ ইয়র্কে হোক। কিন্তু যে গরিব মানুষটা, সে কিন্তু আরো মূল শহর থেকে দূরে যাবে, অর্থাৎ সে তা ইকোনমিক্যালি আরো পিছাইতেছে। তাহলে টোটাল যে মডেলটা দাঁড়াইছে, এই মডেলে তো আসলে ওয়েলথ কনসেন্ট্রেশন গত 20 বছর ধরে যেভাবে পোলারাইজড হচ্ছে, এই পোলারাইজেশন তো বাড়তেই থাকবে। এখানে তো মানে আমরা একটা হচ্ছে কি যে আমরা মোরাল দিক থেকে হ্যাঁ এটা হওয়া উচিত না, ওইটা হওয়া উচিত না, অনেক কিছু বলতে পারি। বাট আমরা যদি স্ট্রাকচারটা দেখি, এই স্ট্রাকচারটা তো এমনভাবে বানানো যেটা তো ওয়েলথ আস্তে আস্তে ওইদিকে যাবে। এটা একটা ভ্যাকিউম ক্লিনারের মতো, যে সারা বাড়ির যত টাকা আছে সে ভ্যাকিউম করে করে ওই একটা ছোট ডাব্বার মধ্যে সব টাকা সে ঢুকাই ফেলতেছে। কি হবে আসলে আলটিমেট? মানে এটা তো একটা পর্যায়ে গিয়ে সাস্টেইন করার কথা না, নাকি আমরা ওই একটা ছোট গ্রুপের কাছে একরকম একটা গ্লোবাল সিটিজেন না বলে একটা গ্লোবাল স্লেভারির মতো সিচুয়েশন হবে? লুপহোলস গুলো আছে। একটা ইকোনমিতে যে ধরনের ইনসেনটিভ বা ব্যবসা-বাণিজ্য করার জন্য যে ধরনের রেগুলেশন বা আইন কানুনগুলো থাকে এবং ওই আপনি যেটা বললেন যে ফ্যামিলি ট্রাস্ট করা বলি বা আমার বেতনটা বা বোনাসটা আমি শেয়ার হিসেবে নেই।
বা অন্যান্যভাবে নেই তাহলে আমার ট্যাক্সটা ইমপ্লিকেশনটা কমে, এরা এই সুযোগটা নিচ্ছে এবং এই সুযোগটা দেওয়ারও দরকার এই কারণে যে তা না হলে আমার দেশের কোম্পানিগুলো মার খাবে কম্পেয়ার টু অন্যান্য দেশের এইগুলো। আর এখন তো ম্যান পাওয়ারও তো মোবাইল, আপনি যদি আমারে হায়ার না করেন, আমার যদি ডিমান্ড থাকে তাহলে আমি অন্য জায়গায় চলে যাব, অন্য দেশে চলে যাব। তো যে কারণে এই কম্পিটিশনটা ধরে রাখার জন্য, ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশনটা ধরে রাখার জন্য কিছু ধরনের সুযোগ অনেক দেশগুলো দেয়, বিশেষ করে আমেরিকার মতো দেশগুলো বা বড় যারা ব্যবসা বাণিজ্যে বেশ সাকসেসফুল হয়েছে। ইভেন সিঙ্গাপুরেও তো ট্যাক্স খুবই কম, এবং এ কারণে অনেকে চলে যেতে চায় বিভিন্ন কারণে, বা তাদের কোম্পানির রেজিস্ট্রেশনটাও সব দেশে করে আর কি, যাতে করে ট্যাক্স ইমপ্লিকেশন কম থাকে। সো এই সুযোগটা নিচ্ছে। সো ওয়ার্ল্ড ওয়াইড একটা উই নিড এ মেকানিজম যাতে করে এটা কমানো যায় আর কি। এটা বন্ধ করা মুশকিল, কিন্তু এটা যাতে কমানো যায়, যে আনলে এই যে G20 কথা একটা বলছেন, এই কান্ট্রিগুলোর লিড নিতে হবে যে হাউ উই ক্যান অ্যাকচুয়ালি স্টপ দিস লুপহোলস, যাতে করে এটা কমানো যায় এবং একটা স্ট্যান্ডার্ড একটা মেকানিজম থাকে, যা কোনো কোম্পানি যেন চাইলে আমার দেশ থেকে না বের হয়ে অন্য জায়গায় গিয়ে তো এই অ্যাগ্রিমেন্টে পৌঁছানো মুশকিল। মানে আমার যতটুকু এর যে G20 কান্ট্রিগুলো দে আর ডিসকাসিং দিস এবং অলরেডি কিছুটা হয়তো করেছে, কিন্তু দেয়ার আর সিগনিফিকেন্ট গ্যাপস। তো যে কারণে এরা এই সুযোগ, এবং এদের যে এত রিসোর্স আছে, এদের এই কোম্পানিগুলো তারা লয়ার বলেন বা তাদের এজেন্ট আছে, দে হ্যাভ অল দ্য মেকানিজমস যে কিভাবে ট্যাক্স ফাঁকি দেওয়া যাবে। এখন প্রশ্ন হলো যে গভর্নমেন্টের বা এগুলোর যে সিস্টেমটাগুলো এমনভাবে যদি খুব বেশি ট্যাক্সিং করে এদের উপরে, তো দেখা যাবে ওই যে যেটা বললাম অন্য জায়গায় চলে যাবে। সো আনলেস দ্যার ইজ এ সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড, এই প্রবলেমটা থেকে যাবে। এবং ওই ক্লাইমেট চেঞ্জের মতো এটাও একটা প্রবলেম। ইটস নট জাস্ট ইন্ডিভিজুয়াল কান্ট্রি। গ্লোবাল গভর্নেন্স ক্রাইসিস। তো এটা এগ্রিমেন্টে আমাদের আসতে হবে, তা না হলে এই সমস্যাটা থেকে যাবে। এবং এর থেকে উত্তরণের একমাত্র একটা মেজর উপায় হচ্ছে যে ওয়ার্ল্ডে একটা কনসেনসাস, এবং অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিগুলো বলে বা ইন্ডিভিজুয়ালগুলোর মধ্যে একটা কম্পিটিশন থাকার জন্য যে ধরনের ইনসেন্টিভ থাকার দরকার সেটাও রাখা। তা না হলে দেখা যাবে যে ইকোনমিক গ্রোথ হবে না। ইকোনমিক গ্রোথ কিন্তু আমাদের দরকার। ইকোনমিক গ্রোথে আমরা মানে আপনার যদি আয় না বাড়ে, তাহলে তো আপনার সংসারের যদি একটা নতুন মেম্বার আসে, তাহলে তো তারে খাইতে পড়তে দিতে পারবেন না। আগে তো তারে খাইতে পড়তে দিবেন, তারপরে তার চিন্তা করবেন তার সুখ শান্তির কথা। সুখ শান্তি তার মেন্টাল হেলথ বলি বা তার অন্যান্য যে এগুলো ওর কথা, সুযোগ সুবিধার কথা বলি। কিন্তু ওই জায়গায় ওয়ার্ল্ড যদি স্টপ হয়ে যায় যে ইকোনমিক অ্যাক্টিভিটিতে, তাহলে আর সমস্যা। উই নিড to encourage the economic activity, but at the same time we need to make a balance, যে আমরা যেন এই ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য পরিবেশের ক্ষতি না করি। আমরা যেন ইকোনমিক অ্যাক্টিভিটি আমার প্রতিবেশী যে আছে তার একেবারে দড়াই মশলাই করে না করি। এই কিছুটা এথিক্যাল মোরাল গ্রাউন্ডও দরকার, প্রিন্সিপাল থাকার দরকার। কারণ এই এনভায়রনমেন্টাল ইস্যুগুলো বা ক্লাইমেট চেঞ্জের ইস্যুগুলো প্রিন্সিপাল এর ব্যাপার আছে। Not just my well-being, I need to think about the well-being of others, আমার প্রতিবেশীর। যে ওই জায়গায় গুলোতে যে আমরা যেটা ইকোনমিক্স এক্সটার্নালিটি বলি, যে ওই এক্সটার্নালিটিটা যদি আমরা ইন্টারনালাইজ করতে পারি, এবং ইন্টারনালাইজ করার জন্য ওয়ার্ল্ডের যে গভর্নেন্স যে মেকানিজমটা আছে ওইটারে চেঞ্জ করতে হবে, তাহলে আমি ইন্টারনালাইজ করব। কারণ আমি যখন দেখবো যে ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন মি, তখন আমি সেটা ইন্টারনালাইজ করব। তো ওইটা করার জন্য যে মেকানিজমটা তো করার দরকার, সেটা করতে হবে। তা না হলে আমি সবসময় অন্যের দোষ দিয়ে যাব, এবং তখন একজন আরেকজনের ঠেলায় তুই কর, আমার তো দোষ নাই, দোষ তো তোর। চিন্তা ভাবনা থেকে যেন চলে, আমি যেন ভাবি যে না, এটা আমারও সমস্যা। ওই সমস্যাটা যখন আমি নিজে রিয়ালাইজ করব, তখনই আর কি। এবং সেটা ট্যাক্স বলি, ট্রান্সফার বলি, এনভায়রনমেন্টাল ইস্যুগুলো বলি, সেই জিনিসগুলো আমাদের করতে হবে আর কি। ওয়ার্ল্ড ওয়াইড একটা মেকানিজম, আমরা যদি দেশের ভিতরে চিন্তা করি সেটাও করার দরকার। মানে আমরা ইভেন আমাদের বাংলাদেশেও তো নানান ধরনের ইনইকুয়ালিটি আছে, তাই না? এই পোভার্টি আছে, কিছু লোকজনের এত বেশি পয়সা আছে আর কিছু লোকের কিছুই নাই আর কি। তো আমরা দেশের গভর্নেন্সটা আগে কীভাবে ঠিক করব, সেই জায়গাগুলোতে আমাদের একটা পলিসি ফ্রেমওয়ার্ক এবং এটা কনস্ট্যান্টলি ইভলভ করবে।
যেহেতু এই যে এআই বলি বা অন্যান্য যে ইস্যুগুলো আছে এগুলোর কারণে দেখা যাবে যে ট্রান্সফার অফ ওয়েলথ একজনের কাছ থেকে আরেকজনের বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়ে যাবে। ওই জায়গায় আমরা যত কুইকলি আমরা পলিসিগুলো অ্যাডাপ্ট করতে পারবো, ইফেক্টিভ করতে পারবো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করতে পারবো এবং অ্যাকাউন্টেবিলিটিটা ইনশিওর করতে পারবো, ততই আমরা সাকসেসফুল হতে পারবো। মডার্ন টাইমসে পার্টিকুলারলি লাস্ট 3 ইয়ার্সে ভ্যালুয়েশন, কোম্পানি ভ্যালুয়েশন দেখি। আমি সাধারণ শিক্ষিত হিসেবে আমি ভ্যালুয়েশনের আগামাথা কিছু বুঝি না এখন। কারণটা হইল আমি রেভিনিউ এর সাথে তার কোম্পানি ভ্যালুয়েশনের কোনো সম্পর্ক নাই। প্রফিট থেকে বাদই দিলাম আমি। কারণ এরা তো এখন প্রফিটের কথা চিন্তাও করে না। সো দেখা যাচ্ছে যে লেটস সে আরামকো একটা খুবই প্রফিটেবল কোম্পানি সৌদি আরবে। কিন্তু তার রেভিনিউ প্রফিট ইজ টু তার সাথে যদি আমি তার কোম্পানির দাম মার্কেট ক্যাপকে আমি যদি রেশিও করি, দেন দেখা যাচ্ছে যে আমি যদি সেটার সাথে এনভিডিয়াকে কম্পেয়ার করি, অথবা আমি যদি টেসলাকে কম্পেয়ার করি, অথবা প্যালেন্টিয়ারকে কম্পেয়ার করি, কোনো কিছু মিলে না। মানে দেখা গেছে যে তার রেভিনিউয়ের 1000 গুণ তার ভ্যালুয়েশন। এবং খুব ইন্টারেস্টিং যে লেটস সে চায়নার একটা এআই হচ্ছে গিয়ে ডিপসিক। বলা হচ্ছে যে ডিপসিকের ভ্যালুয়েশন অনেক কম। তাদের যে রেভিনিউ ইজ টু ভ্যালুয়েশন রেশিও ভার্সেস ওপেন এয়ার যে ভ্যালুয়েশন ইজ টু রেশিও, এটা অ্যাবসলিউটলি মেলে না। মানে এখানে গ্রামারটা আমি বুঝতে পারি না আর কি। এবং বলা হচ্ছে যে আমেরিকার জিডিপি $31 ট্রিলিয়ন। ওকে, চায়নার হচ্ছে রাফলি $20 ট্রিলিয়ন। তো বাট এই ভ্যালুয়েশন, এখানে তো ভ্যালুয়েশন ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট। লেটস সে 100 টাকা রেভিনিউয়ের একটা কোম্পানিকে চায়না বলতেছে এটার দাম হইলো 1000 টাকা, কিন্তু 100 টাকা রেভিনিউয়ের একটা আমেরিকান কোম্পানিকে তারা বলতেছে, আমেরিকা বলছে 10,000 টাকা। তাহলে তো বিষয়টা তো আসলে ভ্যালুয়েশনটাকে আমরা আসলে কিভাবে বোঝার কথা, কিভাবে আমরা বুঝতেছি? জিডিপিতে যেটা প্রতি বছর অ্যাড হয় সেটা হলো নিউ ইকোনমিক অ্যাক্টিভিটি। ভ্যালুয়েশনটা টোটাল নেট অ্যাক্টিভিটি যেগুলো হয় সেগুলোতে জিডিপিতে হয়। এখন কিছুটা ভ্যালুয়েশনটা বলা চলে যে অ্যাসেটের সাথে করা। এনভিডিয়ার অ্যাসেট ভ্যালু ধরে নেওয়া হয় সবচেয়ে বেশি এবং ওদেরকে ওইভাবেই ভ্যালুয়েশন, কিন্তু ওদের রেভিনিউটা সে তুলনায় তো বেশি না, মানে কম্পেয়ার টু ওদের অ্যাসেট ভ্যালুয়েশন যেটা। ওই দিক থেকে চিন্তা করলে দেখা যাচ্ছে যে ভ্যালুয়েশনটা ইজ মোর ডিটারমাইন্ড বাই দ্য পটেনশিয়াল এবং হাই ইকোনমিক মানে গ্রোথ বা অন্যান্য এর সাথে স্যার, যেগুলো। পোটেনশিয়ালের পার্টটা তো মানে লার্জলি সাবজেক্টিভও। হ্যাঁ, এটা সাবজেক্টিভ এবং ওই কারণেই ওই যে এখন এই যে টেকনোলজি কোম্পানিগুলোর ভ্যালুয়েশন খুবই হাই, বিকজ ধরে নিচ্ছে যে আগামীতে এআই এই যে এক্সপানশনটা হবে এদের দ্বারাই হবে, কারণ এরা মার্কেট লিডার এবং এরাই এই যে এনভিডিয়া যে চিপসগুলো তৈরি করতেছে, এরাই তো বেসিক্যালি অলমোস্ট মনোপলির পাওয়ারের মতো, তাই না? ওদের কোয়ালিটি অফ টিপগুলো মাস্ট বেটার। তো যে কারণে অন্য কম্পিটিটররাও টিকে থাকতে পারতেছে না এবং এআইয়ের যত এক্সপেনশন হবে ওদের ওই চিপের দাম তত বাড়াতে পারবে। তো ওই দিক থেকে চিন্তা করলে সেইভাবেই আর কি ভ্যালুয়েশনটা আর কি নির্ধারণ হচ্ছে। যে আপনি চিন্তা করতে পারেন যে যদি আমরা সহজ ভাষায় বলি যে একজন মেধাবী ছাত্র, হ্যাঁ, হয়তো ইউনিভার্সিটিতে খুব ভালো করতেছে, হয়তো সে তার আয় নেই, কিন্তু তার কিন্তু ভ্যালুয়েশন আমরা করি, বেশি করি। কারণ কি? আমরা জানি যে ওর পোটেনশিয়াল ভালো, ও হয়তো ভালো চাকরি বাকরি করবে বা ভালো কিছু একটা কিছু জীবনে করবে। তো যে কারণে ওই যে এইভাবে আমরা চিন্তা করতে পারি যে ওর ভ্যালুয়েশনটা হাই, বাট ওর রেভিনিউ নাই, ওর আয় নাই। হ্যাঁ, তো এই কোম্পানিগুলোর অবস্থাও কিছুটা ওরকম। স্যার, আমরা যদি একটা জাপানের কেস স্টাডিতে যাই, আমরা যদি আবার ব্যাক করি হচ্ছে গিয়ে সোশ্যাল, ফ্যামিলি, ইন্ডিভিজুয়াল ওয়েলবিং এর সাথে ইকোনমিক গ্রোথ, জাপান আমার কাছে সবসময় একটা খুবই ইন্টারেস্টিং কেস স্টাডি স্যার। সো আপনি যদি আমাকে বলেন যে আপনার কাছে কি মনে হয় বিষয়টা, যে আমরা যদি দেখি ওয়ার্ল্ড ওয়ার 2 হইলো, ওয়ার্ল্ড ওয়ার 2তে জাপানে হিরোশিমা নাগাসাকিতে নিউক্লিয়ার বোম মারা হলো। তারপরে 1960s পর থেকে অ্যাপ্রক্সিমেটলি 2000 সাল পর্যন্ত জাপান একটা আনবিলিভেবল গ্রোথ ফেজ দেখছে। এবং সেই সময় আমরা দেখতে পাইছি যে জাপানের ছেলেরা, মেয়েরা সবাই কাজ করতো এবং সবাই কিন্তু আসলে প্র্যাকটিক্যালি ওভারওয়ার্ক করতো। টু আ পয়েন্ট 1980s পরে জাপানিজরা বাচ্চা নিত না, জাপানিজরা বিয়ে করতো না, জাপানিজরাও মানে ফাইন্যান্সিয়াল কি বলবো ইনসেন্টিভটাকে তারা এমনভাবে দেখতো যে মানি বিকেম দ্য গড।
তো ভালো কথা। অ্যান্ড আমরা জাপানিজ প্রোডাক্ট সারা পৃথিবী এবং জাপানিজ টেকনোলজি সবকিছু বিকেম জাপানিজ এফিসিয়েন্সি, জাপানের পাংচুয়ালিটি এভরিথিং বিকেম আ রোল মডেল টু দ্য ওয়ার্ল্ড। বাট ২০০০ স্পেশালি ২০১৫ পর থেকে আমরা জাপানকে দেখতেছি যেই জাপান পৃথিবীতে ইকোনমিতে প্রথম ৩-৪ এর মধ্যে ছিল, বাই 2050 ইট ইজ প্রেডিক্টেড যে জাপান G20-র মধ্যে নাও থাকতে পারে, বা থাকলেও সেটা ডেফিনেটলি যে ১০-এর বাইরে থাকবে। জাপানের মিলিটারি উইক হচ্ছে কেন? কারণ জাপানের পপুলেশন সিগনিফিকেন্টলি ডিক্লাইন করতেছে। জাপানের অনেকগুলো ডেভেলপ শহরে এখন কোনো মানুষ থাকে না। রিয়েল এস্টেটের প্রাইস 90% কমে আসছে জাপানের আউটস্কার্টসের দিকে। সো উই ক্যান সি দ্যাট একটা বিশাল ইকোনমিক বুম যেটা একটা জেনারেশন অ্যাচিভ করছে, কমপ্লিটলি ফ্যামিলিকে তোয়াক্কা না করে বা কোনো কিছুকে তোয়াক্কা না করে, জাস্ট সেই একই গ্রুপ জাস্ট উইদিন দেখা যাচ্ছে যে তাদের মানে অ্যাডাল্ট ডাইপার বেশি বিক্রি হয় চাইল্ড ডাইপারের থেকে। অ্যাডাল্ট সুইসাইড পৃথিবীতে রেকর্ড হাই জাপানের। এবং এই জিনিসটা কিন্তু ইটালির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সত্যি। সো এমন না শুধু জাপানের ক্ষেত্রে সত্যি, কিছুটা সুইডেনের ক্ষেত্রেও সত্যি। সো ইউরোপের অনেকগুলো কান্ট্রিও কিন্তু এইদিকে আছে। ইভেন কিছু ক্ষেত্রে এটা বলা যায় চায়নার ক্ষেত্রেও সত্যি, যদিও চায়না রিসেন্টলি পপুলেশন বাড়ানোর জন্য অনেক কিছু করতেছে। বাট চায়নারও কিন্তু পপুলেশন ইজ প্রেডিক্টেড দ্যাট উইদিন 2035 চায়নার পপুলেশন কমা শুরু করবে। এটা ভেরি সিগনিফিকেন্ট রেট, যেটা তাদের ইকোনমিকে এফেক্ট করবে। তো আপনার কাছে কি মনে হয় যে কেন এত উন্নত দেশ এই সিম্পল জিনিসটা বুঝতে পারে না? নাকি এটা আমাদের বোঝার ভুল যে আমি সব চোখ নাক কান বন্ধ করে যদি আমি ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য দৌড় দেই, উইদিন 2 জেনারেশন আমরা সিগনিফিকেন্টলি সাফার করব, বিকজ এটা সাস্টেনেবল না। হ্যাঁ, না জাপানে যেটা অ্যাটলিস্ট আনটিল 2000 পর্যন্ত ওদের ইকোনমিক গ্রোথটা ভালো ছিল এবং অ্যাক্টিভিটি ওই যেটা আপনি বললেন আর কি, যে ওরা এত কাজের পিছনে এত ছুটছিল যে কারণে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে কিছু ছিল না এবং ওই কারণে এই বিয়ে শাদী করতো না, বাচ্চা কাচ্চা নিত না। এবং তার ইফেক্টটা এখন যেটা আমরা দেখতেছি যে যারা রিটায়ারমেন্টে গেছে মানে তাদের লাইফ এক্সপেক্টেন্সি তো অনেক বেড়ে গেছে বিকজ অফ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি এবং অন্য কারণে। ইমপ্রুভমেন্ট অফ দ্য হসপিটাল ফ্যাসিলিটিস। হ্যাঁ, হ্যাঁ। তো এখন একটা বিশাল একটা ওল্ড এজ প্রবলেম আছে। আর যারা ইয়াং যারা আছে তাদের এই যে কাজের যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে কিছু নাই। এবং সে কারণে দেখা যাচ্ছে যে এই যে মেন্টাল হেলথ বলে, ডিপ্রেশন বলে, সুইসাইড বলে এগুলো অনেক বেড়ে গেছে। হুম? এখন ওরা যেভাবে প্রোগ্রেস করেছে ওখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে, রাইট? এই জাপান ইজ এ গুড এক্সাম্পল যে আসলে নট জাস্ট মানে ইকোনমিক অ্যাক্টিভিটি আমাদের ফোকাস করা উচিত, এর সাথে এই যে কোর ফ্যামিলি লাইফ ব্যালেন্স যেটা বলি আমরা, বাচ্চা কাচ্চা নেওয়া থেকে শুরু করে অন্যান্য জায়গায় এ করে। ইভেন আমার কাছেও মনে হয় যে আমাদের বাংলাদেশেও আমাদের পপুলেশন অনেক বেশি, মানে আমাদের জিওগ্রাফির তুলনায়। কিন্তু কিছু কিছু ডেমোগ্রাফিক গ্রুপের মধ্যে আপনি যদি দেখেন ফার্টিলিটি রেট কিন্তু কমে গেছে, খুব কমে গেছে একটা বাচ্চা। সো দ্যাটস অলসো এ কনসার্নিং ট্রেন্ড আর কি। আম, আহ, তো এই গ্রুপটা যদি মানে মানে আমাদের এই গ্রুপটা যদি আমরা ধরি নেই যে যদি সবাই যদি ইকোনমিক্যালি যখন ভালো অবস্থায় যাবে তখন তারা এই গ্রুপের মতো হয়, তাহলে আমাদের অবস্থা কিন্তু ওই কাছাকাছি অবস্থায় গিয়ে পৌঁছাবে। হয়তো দেখা যাচ্ছে যে আমরা যারা বয়স হয়ে যাচ্ছে তারা লাইফ এক্সপেক্টেন্সিও বেড়ে যাচ্ছে, বুড়া হয়ে যাব, কাজ মানে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যে ইয়াং গ্রুপ থাকবে সেটা কম। তো যে কারণে একটা বার্ডেন তৈরি হবে আর কি। তো এই ব্যালেন্সটা আসলে ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং টু ব্যালেন্স, কারণ এটা হলো ইন্ডিভিজুয়াল চয়েস। যখন মানুষের এই ইকোনমিক অ্যাক্টিভিটি বা ওই যে আয় মানে শুধুমাত্র পয়সার পিছনে ছুটে তখন অন্য কিছু বলে যায়। হয় না, আমরা অনেকে আছে যে শেষ বয়সে গিয়ে অনেকেই শুধু
অনুশোচনা করি আমি আসলে জীবনে ভুল করছি, এটা করা উচিত হয়নি, এটাও করা উচিত। ঠিক এই অবস্থাটাও কিছুটা ওই রকম যে এগুলো এত কিছুর পিছনে ছোটার পরে পরে গিয়ে মনে হয় যে ওয়াহিদুক এগুলোর পিছনে ছুটছে আর কি। সো দ্যার ইজ এ ব্যালেন্স দ্যাট উই নিড টু মেক। হ্যাঁ, আমাদের এডুকেশনটা ইনশিওর করা, আমাদের হেলথটা ইনশিওর করা, হ্যাঁ, আমাদের যে সেফটি নেট অর্থাৎ গরিবদেরকে যারা আছে এই ইভেন অস্ট্রেলিয়ারও বোধহয় এই স্ট্রাগলটা কিছুটা হইলেও আছে, যে যারা অ্যাডাল্ট এডুকেটেড তাদের মধ্যে বাচ্চা নেওয়ার ইয়ে বেশ কম, হ্যাঁ, মানসিকতা এবং কম। অনেক কম। এই কারণেই তো মাইগ্রেশন দিয়ে আর কি কোনো মতে ব্যালেন্স করতে হয় আর কি। পপুলেশন তো ওইভাবে নেট মাইগ্রেশন এটা যদি পজিটিভ না হতো তাহলে দেখা যাচ্ছে যে পপুলেশন ডিক্লাইন করতেছে। হ্যাঁ, তো এই ওই ওই ওই- ওই দিকটা আমাদের মধ্যে দেশের লোকদের জন্য ভালো যে ওদের ডিমান্ড আছে, যে মাইগ্রেশনের ডিমান্ড আছে, তা না হলে ডিমান্ড থাকবে না। বাট অন দ্য আদার হ্যান্ড মানে যদি ওই ইকোনমিটারে যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু এটা অত ভালো কিছু খবর না। কারণ এলো দে আর ফোর্স টু মানে টেক পিপল। হ্যাঁ, এমন না যে ওরা আমাদেরকে খুব আমাদের প্রতি খুব দয়ালু হয়ে নিচ্ছে, ওদের দরকার সে কারণে নিচ্ছে। হ্যাঁ, এবং ওদের ইকোনমিক অ্যাক্টিভিটিটারে সচল রাখার জন্য এই মাইগ্রেশনটা দরকার আর কি। কিছুদিন পর পরেই শুরু হয়ে যায় যে এত মাইগ্রেশন কেন, এত কেন, কিন্তু ওরা এটা বন্ধ করে দিলে ওদের উপায় থাকবে না। হুম, জাপান যেটা করেনি, করতেছে না, মানে ওদের মাইগ্রেশনটা ওই রকম না, তো যে কারণে জাপানের পপুলেশনটা ডিক্লাইন করতেছে। জাপানের ইকোনমিক অ্যাক্টিভিটিটা কিছুটা স্থবির হয়ে গেছে গত 20 বছরে। হ্যাঁ, এবং এ কারণেই যে আমরা বলতেছি যে জাপানের ইকোনমিক আউটপুট টোটাল যদি আমরা মেজার করি এবং ওই যে আপনি যেটা বললেন G20-র কথা চিন্তা করে আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে, কারণ অন্যান্য ইকোনমিগুলো তো আরো সামনে আগে যাচ্ছে। পার ক্যাপিটা ইনকামের দিকে চিন্তা করলে আমরা জাপান ইজ স্টিল ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি, বাট কোরিয়া অনেক আগে গেছে, যে কোরিয়া অনেক পিছিয়ে ছিল জাপানের তুলনায়। হ্যাঁ, তা আগায় গেছে। সো অন্যান্য চায়না তো টোটাল ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক বেশি, কিন্তু পার ক্যাপিটাল দিক থেকে এখনো অনেক পিছিয়ে আর কি। বাট দে আর গোয়িং আপ। সো G20-তে তো মেজার করা হয় টোটাল ইকোনমিক অ্যাক্টিভিটির দিক থেকে, সে তুলনায় জাপান, ইয়েস, জাপান ইজ গোয়িং টু গো ডাউন অ্যান্ড ডাউন অ্যান্ড ডাউন, বিকজ ওদের ওই আনটিল যদি মানে একটা পয়েন্টের পরে তো স্যার যদি জনসংখ্যা কমা শুরু করে, এটাকে রিভার্স করা ইজ অলমোস্ট ইম্পসিবল। ইম্পসিবল, অলমোস্ট ইম্পসিবল। কারণ এখন ওই যে যেটা হয়ে গেছে যে এটা তো কমন জিনিস হয়ে গেছে, মানে যাদের বাচ্চা না নেওয়ার অভ্যাস তাদেরকে জোর করে নেওয়া মুশকিল আর কি। দে হ্যাভ গট ইউজ টু ইট। হুম, যাদের একটা বাচ্চা নেওয়া দরকার তারা আরেকটা বাচ্চা হলে মনে করেন টু মেনি। হ্যাঁ, সো ইভেন ওই চায়নাতে যেটা প্রবলেম, ওয়ান চাইল্ড পলিসির কারণে লেট 70s যেটা শুরু করে দিয়েছিল, মানে ওদের পপুলেশনটা ডিক্লাইন ইয়ে করার জন্য, এখন তারা রিভার্স করতে চাচ্ছে, কিন্তু এখন ওটা ওপেন করে দিয়েছে, কিন্তু বাচ্চা নিচ্ছে না, লোকজন তো বাচ্চা নিচ্ছে না। এখন তো চায়নাতে কিন্তু ওই ধরনের রেস্ট্রিকশন নাই তেমন। হ্যাঁ, কিন্তু 2টা বা 3টা বাচ্চা নেওয়া যাবে, কিন্তু কেউ নিচ্ছে না, ওই একটা বাচ্চাই তাদের কাছে মনে হচ্ছে যথেষ্ট। সো এটা হয়ে গেছে এখন ট্রেন্ড আর কি। এবং চায়না উইল হ্যাভ দ্য সেম প্রবলেম আর কি ইন টার্মস অফ দ্য যে ওয়ার্ল্ড ইজ, কারণ হলো যে বাচ্চা যাদের একটা বাচ্চা হয়েছিল তাদের তো 2টা প্যারেন্ট, তাহলে এক বাচ্চারে দেখতে হবে, 2টা প্যারেন্টরে দেখতে হবে, ওরা বুড়া হয়ে যাচ্ছে যখন। সো তাহলে এই ওল্ড এজের যে সমস্যাটা আসবে সেটা কিন্তু আম, একটা প্রকার আকারে ধারণ করবে, এবং ওদের যে চায়নাটা তো গ্রো করেছে বিকজ দে হ্যাভ এ হিউজ ম্যান পাওয়ার, হিউজ হিউম্যান ক্যাপিটাল, যেটা অন্য অন্য দেশে নাই আর কি। কিন্তু ওদের এই হিউম্যান ক্যাপিটালটা কিন্তু কমে যাবে, মানে স্টক মানে কম্পেয়ার, মানে ওরা পপুলেশনের সাইজে অনেক বড়, কিন্তু ওদের এই ইকোনমিটা গ্রো করার জন্য ওরাও এখন প্রেশার দিচ্ছে ওই যে টেকনোলজির গ্রোথ, আদারওয়াইজ দে উইল নট বি এবল টু সাস্টেইন ইট। খুবই সুন্দর বলছেন স্যার। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি এখানে, সেটা হচ্ছে যে ধরেন আপনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে আপনার অনেকগুলা আ গবেষণা আছে।
এখন আমরা যদি অনেকগুলো সিওপির দিকে তাকাই, সিওপি গুলো তো আসলে মোটা দাগে ব্যর্থ বলা যায়, কারণ অনেক টাকা খরচ করে এক একটা সিওপি হচ্ছে, সবাই আসতেছে, বাট আসলে দিনের শেষে সিওপি তো খুব বেশি কিছু আগাইতে পারে নাই। আবার আমরা যদি রিসেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে তাকাই, দেখবো যে তারা যে জিপিইউ বানাচ্ছে, জিপিইউ গুলো কিন্তু ক্লাইমেট চেঞ্জের জায়গা থেকে কোনো ভালো জিনিস না। জিপিইউ গুলো প্রচুর পরিমাণে ক্লাইমেটের ক্ষতি করে। আবার আপনার আহ, কিছু কিছু মানদণ্ডে ক্লাইমেট চেঞ্জ, হয়তো বা 15 বছর আগে বিল গেটস যেটা বলেছিল যে যতটা কেওটিক হবে, এখন সে নিজেই বলছে যে না, এটা আরেকটু সময় লাগবে, বাট ডেফিনেটলি ক্লাইমেটের অবস্থা খারাপ হচ্ছে। সো আমরা তো আসলে পৃথিবীতে দেখতে পাচ্ছি না যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে বড় বড় দেশগুলা খুব বেশি আসলে অ্যাক্টিভলি কিছু করতেছে। দিনের শেষে তারা, সেটা আপনার রাশিয়া ইউক্রেন ওয়ারে নেটো আমেরিকার সাপোর্ট থেকে শুরু করে সব কিছু মিলায়, দিনের শেষে ক্লাইমেট চেঞ্জ তো আসলে নিয়ে তো কেউ চিন্তা করতেছে না, যদি এটা একটা অনেক বড় একটা ক্রাইসিস। সো সেই জায়গাটায় স্যার আপনার কাছে কি মনে হয় যে আসলে কেন একটা মেজর ক্রাইসিস, যেমন একটা সময় আমাদের নিউক্লিয়ার ওয়ারের একটা বড় কি বলবো কনফ্লিক্টের সম্ভাবনা ছিল পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2-তে, রাশিয়া এবং আমেরিকা দুইজন 5,000-এর বেশি নিউক্লিয়ার ওয়ারহেড বানাইছে, বাট তারপরে তারা এগ্রি করছে যে না, ঠিক আছে, আমরা এটা বন্ধ করবো এবং আমরা একটা চুক্তিতে যাব, যে জন্য পরবর্তীতে আর নিউক্লিয়ার ওয়ার এখন পর্যন্ত হয় নাই। কিন্তু ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে তো তারা কোনো একটা জায়গায় একসাথে হইতে পারতেছে না, এবং দেখা যাচ্ছে আমেরিকা একদিকে যেমন একটা সময় খুবই আগ্রহী ছিল, এখন দেখা যাচ্ছে আমেরিকার ক্লাইমেট নিয়ে কোনো, স্পেশালি ট্রাম্পের সময় তো কোনো আগ্রহই নাই। সো আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা কোন দিকে যাচ্ছে, কোন জায়গাটায় গিয়ে আসলে মানে অ্যাজ এ ইকোনমিস্ট আপনি মনে করেন যে বড় কান্ট্রিগুলা স্পেশালি, যেহেতু তারা ট্রেন্ড সেট করে, তারা আসলে ফিল করবে যে ক্লাইমেট চেঞ্জের জন্য ইকোনমিকে প্ল্যান করাটা তাদের জন্য ইনসেন্টিভাইজড, এখন তারা মনে করতেছে এটার কোনো ইনসেন্টিভ নাই। হ্যাঁ, না এটা ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা তো একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রিটির মতো একটা কাজ করা। মুশকিল হলো যে এখানে এটা এগেন এটার সাথে ওয়েলবিংটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি এখন আম মনে করি যে ইস আম climate change is the single biggest existential threat for our future generation. হুম? কারণ এটা যদি আমরা সঠিকভাবে ট্যাকেল না করতে পারি, দ্য ওয়ার্ল্ডের মানে এই যে আমরা যাই বলছি যে ডিজাস্টার বলি, বলি, এগুলো এত বেশি বাড়বে যেটা ট্যাকেল করা মুশকিল হয়ে যাবে। কারণ আমার ইকোনমিক অ্যাক্টিভিটি যা আছে তাই দিয়ে দেখা যাবে যে সারা বছর আমার এইগুলোর পিছনে আর কি সময় ব্যয় করতে হচ্ছে, বিকজ বিভিন্ন জায়গায় ডিজাস্টার বা অন্যান্য যে এগুলো, এবং গরিব দেশগুলো আরও বেশি ভালনারেবল, বিকজ এই দেশগুলো এগুলোকে ট্যাকেল করার মতো ওই ধরনের রিসোর্স নাই। এখন ধনী দেশগুলোর ইনসেন্টিভ, ইকোনমিক ইনসেন্টিভটা কম, বিকজ ওরা দেখতেছে যে ওদের সাবসিডাইজ করতে হবে। হ্যাঁ, এখন আপনি যদি মানে আমি যদি খুব মানে সহজভাবে বলার চেষ্টা করি, সেটা হলো মনে করেন আপনি আর আমি প্রতিবেশী। হুম, এখন মনে করেন আপনার অনেক পয়সা আছে, হ্যাঁ, আমার পয়সা নেই। বাট আপনি তো আপনার অ্যাক্টিভিটি অনেক বেশি, তাই না? আপনি পয়সা আছে যেহেতু, অ্যাক্টিভিটি আপনি অনেক বেশি করেছেন। সো আপনি খাওয়া-দাওয়া থেকে শুরু করে বর্জ্য ফেলানো থেকে শুরু করে আপনার বেশি। কারণ আপনার অনেক পয়সা আছে। তো আপনি আপনি আর আমি ২ জনই ফালাচ্ছি, ডাম্প করতেছি একটা কমন জায়গায়, ওয়ার্ল্ড। কিন্তু আপনার অ্যাক্টিভিটি বা এগুলো এত বেশি যেটা আপনি কিন্তু জেনারেট করতেছেন বেশি। কিন্তু সমস্যাটা তৈরি করতেছে কার? আপনার আর আমার ২ জনের। কারণ এই যে ডাম্পিং যে গ্রাউন্ডটা, সেটা তো কমন গ্রাউন্ড। সেই জায়গা থেকে পরিবেশ দূষণ হচ্ছে, এবং তার 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 কারণে আমিও এবং আপনি ২ জন সমানভাবে আরকি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমি বেশি হচ্ছি কারণ আমার হেলথের অবস্থা খারাপ। আমার অর্থনৈতিক অবস্থা খারাপ। সো কোনো কিছু সমস্যা হলে আমি ঝামেলায় পড়ে যাচ্ছি বেশি। সো গরিব দেশগুলোর অবস্থা কিন্তু কিছুটা ওইরকম। যে এরা এই ক্লাইমেট চেঞ্জের কারণে একই ডিজাস্টার বাংলাদেশে এফেক্ট করতেছে ভার্সাস আমেরিকা এফেক্ট করতেছে, will have a different impact.
এবং বাংলাদেশে বেশি এফেক্ট করবে বিকজ বাংলাদেশ ইজ মোর ভালনারেবল। হ্যাঁ, বিভিন্ন লোকেশন, জিওগ্রাফিক বা অন্যান্য লোকেশন অনুসারে যদি আমরা চিন্তা করি, তো যে কারণে আমাদের মতো দেশে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা উইল বি সিভিয়ার এবং অলরেডি আমরা অবজার্ভ করা শুরু করছি। এখন প্রশ্ন হলো যে ধনী দেশগুলো কেন আগায় আসতেছে না? যেটা হলো যে এগুলো একটা প্রিন্সিপালের ব্যাপার। হ্যাঁ, অনেকটা। ভ্যালুজের ব্যাপার। হ্যাঁ, এখন যেমন অ্যাটলিস্ট আমেরিকাতে ডেমোক্রেটিক গভর্নমেন্ট যারা ছিল, প্রেসিডেন্ট ছিল, তাদের অন্য সমস্যার কথা আমরা হয়তো যদি করি, ইগনোরও করি, কিন্তু ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুগুলো নিয়ে তারা মোর অর লেস কনসার্ন ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে ট্রাম্প আসার পরে সে পুরা এই কপ বলি বা অন্যান্য এগুলো বলি, সেগুলোরও পাত্তা দিচ্ছে না। কপের সাকসেস নিয়ে আমাদের প্রশ্ন আছে। ইয়েস, এটা একটা মোর অর লেস একটা গ্যাদারিং হয়ে যাচ্ছে, সবাই গিয়ে যে যার মতো গিয়ে একটা কনফারেন্স করে আসতেছে। এখানে ইফেক্টিভনেস কতটুকু সেটা নিয়েও প্রশ্ন যাচ্ছে। বাট এর মাধ্যমে একটা ইউনিয়ন তৈরি হচ্ছে যে লোকজনদেরকে এক জায়গায় জড়ো করে তাদেরকে মুভমেন্টারে আর কি আরও একটু প্রকাশ করার একটা সুযোগ, প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এটারে আরও ইফেক্টিভ করার মতো যে মেকানিজমটা আছে, সেটা করার জন্য করতে হলে এই যে ধনী দেশগুলোরে আগায় আসতে হবে, তাদেরকে লিডারশিপ দিতে হবে। তা না হলে এটার ইফেক্টিভনেসটা আসবে না। সো ওই জায়গায় এখন ওই ওয়ার্ল্ডে আমরা যদি চিন্তা করি, চায়না, আমেরিকা, এদেরকে লিড নিতে হবে। আনফর্চুনেটলি কিন্তু এদের তো লিড দেওয়ার কোনো ইনসেনটিভ নাই, না, এদের লিড নেওয়ার মানে শর্ট টার্ম ইনসেনটিভ অ্যাটলিস্ট নাই। ইয়েস, ওই মানে ওই মানে এদের তো এখন সোজা কথা বাংলায় বললে যে ধান্দা, যেটা ওই যে ইকোনমিক অ্যাক্টিভিটির পিছনে আর কি তারা ইয়ে করতেছে, এবং তারা দেখতেছে যে আমি কেন বাংলাদেশে বা মালদ্বীপে কেন সাবসিডাইজ করতে যাবো? হ্যাঁ, বাংলাদেশ ডুবে গেলে ডুবে যাক। ডুবে গেলে ডুবে যাক। কিন্তু এটা যে ওয়ার্ল্ডের প্রবলেম তৈরি করবে, সেটা সে চিন্তা করতেছে না। মানে তাদের চিন্তা হলো শর্ট টার্ম চিন্তা আর কি। লঙ্গার টার্মে তারা যে মাইগ্রেশন বলি বা অন্যান্য রেফিউজি প্রবলেম বলি, এগুলো তো ক্লাইমেট চেঞ্জের কারণে আরও অনেক বেশি বাড়বে, এবং এই ধনী দেশগুলোতে এর প্রভাবটা পড়বে, চাপ পড়বে। তো সেই জিনিসটা তারা এখন ট্যাকেল না করলে ভবিষ্যতে আরও খারাপ অবস্থায় পৌঁছাবে আর কি। এবং সেই এই জায়গাগুলোতে এই লিডারশিপগুলোর একটা ভূমিকা আরও আছে, এবং এরা যত প্রোঅ্যাক্টিভলি এই জিনিসগুলো চিন্তা করবে, ততই বেশি আসলে আমরা এই সমস্যার একটা মোটামুটি একটা অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে সমাধান না হলেও একটা কিছুটা ট্যাকেল করার মতো অবস্থায় আমরা তৈরি হব। আজকে ভাইয়া সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এসে ভালোই লাগলো।